প্রাদেশিক সরকার। প্রাদেশিক সরকার হবে কেন্দ্রীয় সরকারের ফেডারেটিং ইউনিট। প্রত্যেক প্রদেশের নিজস্ব প্রাদেশিক পরিষদ থাকবে। প্রত্যেক থানা ও উপজেলাকে প্রাদেশিক পরিষদের এক একটি আসন বলে বিবেচনা করা যেতে পারে। থানা এবং উপজেলা মিলে প্রদেশের মোট আসন সংখ্যা 600 হতে পারে। সব থানাই উপজেলা নয়। যেমন রাজধানী ঢাকায় বর্তমানে 41টি থানা রয়েছে। 41টি থানায় জাতীয় সংসদের সংসদীয় আসনের সংখ্যা 10টি। সুতরাং রাজধানী ঢাকায় 10টি সংসদীয় আসন থাকলে প্রাদেশিক আসন হবে 41টি। এক্ষেত্রে প্রদেশের আয়তন অনুসারে প্রাদেশিক পরিষদের আসন সংখ্যা নির্ধারিত হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, ঢাকা প্রদেশে যদি 90টি থানা ও উপজেলা থাকে তাহলে প্রাদেশিক পরিষদের আসন সংখ্যা হবে 90টি। আবার সিলেট প্রদেশে যদি 36টি উপজেলা ও থানা থাকে তাহলে এই প্রদেশের প্রাদেশিক পরিষদের আসন থাকবে 36টি। যেমন ভারতের উত্তরপ্রদেশ রাজ্য হচ্ছে সবচেয়ে বড় এবং সেখানে আসন সংখ্যা সবচেয়ে বেশি। অপরদিকে সিকিমের আয়তন সবচেয়ে ছোট এবং সেখানে প্রাদেশিক পরিষদে আসন সংখ্যাও সবচেয়ে কম। বহুদলীয় গণতান্ত্রিক পন্থায় প্রাদেশিক পরিষদের সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনের বিজয়ী পার্টি বা কোয়ালিশন প্রাদেশিক সরকার গঠন করবে। প্রাদেশিক সরকারের প্রধান থাকবেন মুখ্যমন্ত্রী। প্রাদেশিক মন্ত্রী পরিষদের মুখ্যমন্ত্রী প্রাদেশিক মন্ত্রিসভার সাহায্য নিয়ে প্রদেশের প্রশাসন এবং অন্যান্য বিষয়াদি পরিচালনা করবেন। আইন প্রণয়ন ও প্রয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে তা উভয় পক্ষের সম্মতিতে অথবা সুপ্রিম কোর্টের মাধ্যমে সমাধান করে নিতে হবে। প্রদেশের উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকারকে যতদূর সম্ভব ক্ষমতা এবং দায়িত্ব অর্পণ করবে। প্রদেশে উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং পরিকল্পনার ব্যাপারে প্রাদেশিক সরকারকে স্বাধীনতা ও ক্ষমতা প্রদান করা হবে। অবশ্য এই পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের জাতীয় পরিকল্পনার সাথে সমন্বিত হতে হবে এবং তা অবশ্যই জাতীয় স্বার্থ ও নিরাপত্তার পরিপন্থী হতে পারবে না। কেন্দ্রীয় সরকার দেশের যে কোনো অংশে উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন করার অধিকার রাখবে। জেলা এবং উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট প্রদেশের প্রাদেশিক সরকারের অধীনে থাকবে। সরকারের বিদ্যমান সকল বিভাগ, উন্নয়ন সংস্থা ও অন্যান্য সংস্থাসমূহ বিভক্ত করা হবে এবং প্রাদেশিক সরকারের উপর ন্যস্ত করা হবে। প্রদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রাদেশিক পুলিশ ব্যবস্থা প্রবর্তন করা হবে। অবশ্য ক্যাডার কর্মকর্তা, বিচারক ও ম্যাজিস্ট্রেট নিয়োগের দায়িত্ব ফেডারেল সরকারের হাতে থাকবে। প্রাদেশিক সরকারের প্রয়োজন অনুসারে কেন্দ্রীয় সরকার এদের নিয়োগ দান করবেন। প্রত্যেক প্রদেশে হাইকোর্ট থাকবে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের অধীন থাকবে। প্রশাসন থেকে বিচার বিভাগকে যদি আলাদা করা হয় তাহলে বিচার ব্যবস্থা হাইকোর্টের অধীনে থাকবে, অথবা যদি বর্তমান অবস্থা বলবৎ থাকে তাহলে তার প্রশাসন প্রাদেশিক সরকারের উপর ন্যস্ত থাকবে। উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচির বাস্তবায়ন জোরদার করার জন্য প্রাদেশিক সরকারের অধীনে প্রত্যেক জেলাকে উপজেলার সাথে উন্নয়ন ইউনিটে রূপান্তরিত করা হবে। জেলা এবং উপজেলাকে সকল প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে, যাতে করে স্থানীয় জনগণকে ব্যাপক হারে কর্মসংস্থানের আওতায় আনা যায়। কেন্দ্রীয় সরকারের পূর্বানুমতি সাপেক্ষে প্রাদেশিক সরকারকে বৈদেশিক বিনিয়োগ এবং দাতাদের কাছ থেকে উন্নয়ন সহযোগিতা নেওয়ার ক্ষমতা প্রদান করা হবে। বর্তমান বিভাগীয় সদর দপ্তরকে প্রাদেশিক রাজধানী ঘোষণা করা হবে। এছাড়া বিভাগ বাদে যেখানে প্রদেশ গঠনের প্রস্তাব করা হয়েছে সেখানে সুবিধামতো গুরুত্বপূর্ণ স্থানে প্রাদেশিক রাজধানী করা হবে। ঢাকা কেন্দ্রীয় সরকারের রাজধানী থাকবে বলে এই প্রদেশের রাজধানী প্রদেশের অপর গুরুত্বপূর্ণ শহর ময়মনসিংহে করা যায়। প্রাদেশিক রাজধানীতে প্রাদেশিক সচিবালয় স্থাপন করা হবে এবং সচিবালয়ের আয়তন সম্ভাব্য ছোট করা হবে। কেন্দ্রীয় সরকারের মতো প্রাদেশিক সরকারের মেয়াদকাল হবে 5 বছর। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের সময় প্রাদেশিক নির্বাচনও অনুষ্ঠিত হবে। যদি ফেডারেল সরকার পদত্যাগ করে অথবা সংসদে ফেডারেল সরকার আস্থা ভোটে হেরে যায় অথবা কোনো কারণে যদি কেন্দ্রীয় সরকার
5 বছরের মেয়াদকাল অতিক্রম করতে না পারে তাহলে প্রাদেশিক সরকার বহাল থাকবে। কেন্দ্রীয় সরকার যে কোনো কারণে মেয়াদকাল পূর্ণ করতে না পারলে বর্তমান সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপ করা হলে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হবে এবং নির্বাচন কমিশনই সকল নির্বাচন পরিচালনা করবে। মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের মেয়াদকাল পরবর্তী 5 বছর হতে পারবে না। অর্থাৎ 5 বছরের মেয়াদ পূর্ণ হতে যে সময় বাকি থাকবে, মধ্যবর্তী নির্বাচনের পর প্রতিষ্ঠিত সরকার সেই বাকি সময় ক্ষমতায় থাকবে। 5 বছরের মেয়াদ শেষে একই সাথে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মধ্যবর্তী নির্বাচনের সময় সর্বময় ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের হাতেই থাকবে। মধ্য নির্বাচনের সময় প্রাদেশিক সরকারের নির্বাহী কর্মকাণ্ড একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রাখা যেতে পারে যদি কোনো প্রাদেশিক সরকার পূর্ণ মেয়াদের 2/3 সময়ের পরে পদত্যাগ করে অথবা কোনো কারণে যদি প্রাদেশিক সরকার মেয়াদকাল পূর্ণ করতে সক্ষম না হয়, তাহলে উক্ত প্রাদেশিক পরিষদ বিলুপ্ত করে সেখানে রাষ্ট্রপতির শাসন জারি করা হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী জাতীয় নির্বাচনের সময় পর্যন্ত তা বলবৎ থাকবে। আর যদি কোন প্রাদেশিক সরকার পূর্ণ মেয়াদের 2/3 সময়ের আগে পদত্যাগ করে কিংবা কোনো কারণে প্রাদেশিক সরকারের পতন ঘটে, তাহলে প্রাদেশিক গভর্নরের তত্ত্বাবধানে নির্বাচন কমিশনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে ওই প্রদেশে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার মেয়াদের অবশিষ্ট সময় ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে। ফেডারেল ও প্রাদেশিক সরকারের মধ্যে সম্পর্ক। সকল প্রাদেশিক সরকার সময়ে সময়ে প্রবর্তিত নীতি ও আইন অনুযায়ী অথবা সংবিধান সংশোধন সাপেক্ষে ফেডারেল সরকারের কাছে দায়বদ্ধ থাকবে। প্রশাসন চালানো এবং উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার ব্যাপারে প্রাদেশিক সরকারকে যথাসম্ভব স্বাধীনতা প্রদান করা হবে। কেন্দ্রীয় সরকার অবশ্যই প্রাদেশিক সরকারের কর্মকাণ্ড তদারক করবেন। সংবিধান কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের কাজের পালা পরিধি নির্ধারণ করে দেবে। সেক্ষেত্রে প্রস্তাবিত প্রাদেশিক শাসন ব্যবস্থা প্রবর্তন করার জন্য সংবিধান সংশোধন করতে হবে। যেসব দেশে প্রাদেশিক শাসন ব্যবস্থা বলবৎ আছে সেসব দেশের সংবিধান অনুসরণ করা যেতে পারে। জাতীয় ও প্রাদেশিক বাজেট, শুল্ক আদায়, প্রাদেশিক সরকারকে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন তহবিল প্রদান, প্রাদেশিক সরকার ব্যবস্থায় জাতীয় নিরাপত্তার ব্যবস্থাদি, জাতীয় ও প্রাদেশিক পরিমণ্ডলে উন্নয়ন পরিকল্পনার বিষয়াদি সম্পর্কে সংবিধানে সুস্পষ্ট ব্যাখ্যা থাকবে। কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে মতপার্থক্য দেখা দিলে সংবিধান মোতাবেক সমাধান করতে হবে।